সিঁদুরের মূল্য ২৭ নাম্বার পরবর্তী দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। গল্পের শুরু হয় বাড়ির ভেতরে উত্তপ্ত পরিবেশ দিয়ে। অর্জুনের হাতে কিছু কাগজপত্র, যেগুলো অনাথ আশ্রমের স্বামীর বিরুদ্ধে মামলার প্রমাণ। সেই মামলা লড়তে চায়, কিন্তু পরিবারের সবাই এতে ক্ষুব্ধ। তারা বলে, অর্জুন, তুমি কি বুঝতে পারছ না? এই কেসের জন্যই তুমি বিয়ের দিকে মন দিতে পারছ না। যাকে নিয়ে পুরো শহর বিদ্রুপ করছে, সেই মানুষটার পক্ষা তুমি কেন নিচ্ছ? অর্জুন শান্ত কিন্তু দৃঢ়ভাবে জবাব দেয়, সত্যি আর মিথ্যে নির্ধারণ করা কোর্টের কাজ। আমি আইনজীবী, আমার কাজ করতে দিন। কিন্তু দাদি অন্নপূর্ণা রাগে কেসের কাগজ ছিঁড়ে ফেলেন। তিনি সতর্ক করে বলেন, তুমি আমার কথা শুনছ না। সেই মেয়েটা মিশ্রি খুব চতুর আর ধূর্ত, তার সাথে ঠেকো না। যদি থেকো তবে জীবনে প্রথমবার তুমি হেরে যাবে, অথচ আবাস্থি পরিবারের নাতি জন্মেছে জেতার জন্য, হারার জন্য নয়। কিন্তু অর্জুনও পিছিয়ে যায় না। সে দৃঢ় কণ্ঠে বলে, যদি এক গুয়েমির লড়াই হয় তবে আমার নীতিও আমার এক গুয়েমি। টাকা নয়, আমি প্রতিশ্রুতি রেখেছি। আর অর্জুন আবাস্থির ধাতিশ্রুতি কখনো কাগজ ছিঁড়ে ভাঙবে না। এই দ্বন্দ্বের মাঝেই আসে এক ফোন কল। অন্য কান্নায় ভেঙে পড়ে দাদিকে বলে, মেয়েরা বিয়ের আগে পার্লারে যায় আর আমি কোর্টে ঘুরব। আমি সাক্ষী হতে চাই না দাদি, আমি পারব না। দাদি তাকে সান্ত্বনা দিয়ে প্রতিশ্রুতি দেন, আমার নাতনির চোখের জল সস্তা নয়, তুমি কোর্টে যাবে না, এটা অন্নপূর্ণা আবাস্থির প্রতিশ্রুতি। পরদিন কোর্টের সামনে জড়ো হয় বিশাল ভিড়। সাংবাদিকরা ক্যামেরা হাতে দাঁড়িয়ে প্রশ্ন ছুড়তে থাকে, স্বামীজি, এত অনাথ আশ্রম চালানোর নামে আপনি কি অবৈধ কাজ করেছেন? কয়টা খুন করেছেন? অর্জুন আত্মবিশ্বাস নিয়ে কোর্টে প্রবেশ করে। সাংবাদিকরা তাকে ঘিরে ধরে আবার প্রশ্ন করে, এত জটিল কেস জেতা কি সম্ভব? অর্জুন দৃঢ় কণ্ঠে বলে, আমার অভ্যেসই হল জেতা, আর ভালো অভ্যেস কখনো বদলায় না। মামলা শুরু হয়। প্রসিকিউশনের আইনজীবী গম্ভীর স্বরে বিচারকের সামনে অভিযোগ তুলে ধরে, মাননীয় বিচারক, স্বামীজি নির্মমভাবে দুমেকে খুন করেছেন। তার আঙ্গুলের ছাপ বন্দুকের ওপর পাওয়া গেছে, মৃতের হাতে যে আংটি ছিল সেটাও প্রমাণ, আর আশ্রমের এক মেয়ের সাক্ষ্যও রয়েছে। অর্জুন আপত্তি তোলে, কিন্তু হঠাৎ ঘোষণা আসে, প্রধান সাক্ষী প্রিয়া অসুস্থ, তাই কোর্টে আসতে পারেনি। ফলে মামলা পিছিয়ে যায়। এতে অর্জুন হতাশ হয়ে ভাবে, একজন নির্দোষ মানুষ জেলে বন্দী, আর আমার পরিবার ব্যস্ত বিয়ে আর আয়োজন নিয়ে। এদিকে বাড়িতে এক ভিন্ন চিত্র। দাদি অন্নপূর্ণা গোপনে পরিবারের বাকিদের বলেন, আমাদের নাতনি অন্নুর বাগদান আর অর্জুনের বিয়ে একই দিনে হবে, মন্দিরেই হবে সবকিছু। কিন্তু এই ব্যাপারটা তাদের বলো না, এটা সারপ্রাইজ। অন্যদিকে অন্য কষ্টভরা কণ্ঠে অর্জুনকে বলে, প্রতিটি মেয়ের স্বপ্ন থাকে বিয়ের দিন মা তাকে সাজিয়ে দেবে, বাবা চোখে জল নিয়ে আশীর্বাদ করবে। কিন্তু আমার নেই মা বাবা, আমার কাছে মা কেবল দুর্গা মা, মন্দিরেই আমার ঘর। আমি চাই আমাদের বিয়েটা মন্দিরেই হোক। অর্জুন নীরবে সম্মতি দেয়, কিন্তু মনে মনে ভাবে, আমি এমন এক সম্পর্কে জড়াচ্ছি যেটা আসল নয়। এটা কেবল চুক্তির বিয়ে, 1 বছরের মধ্যে ভেঙে যাবে। ধীরে ধীরে গল্প এগোয়ে চূড়ান্ত দ্বন্দ্বের দিকে। একদিকে কোর্ট কেসে সত্য আর মিথ্যার লড়াই, অন্যদিকে পরিবারের চাপ, বাগদান আর বিয়ের প্রস্তুতি। সবাই যখন সাজসজ্জায় ব্যস্ত, তখন অর্জুন আবার কোর্টের কাজে বের হয়। সে দৃঢ়ভাবে বলে, আজ আমার বাগদান হলেও আমার দায়িত্বের কাজ আগে, আমি শেষ করে আসব। অন্যদিকে দাদি পরিকল্পনা অনুযায়ী মন্দিরে সাজসজ্জা করাচ্ছেন। খুশি মনে তিনি বলেন, যেখানে দুজন একসময় দুষ্টুমি করত সেখানেই তাদের বাগদান হবে। কিন্তু শেষ মুহূর্তে ঘটে বড় বিস্ফোরণ। অন্য ও অর্জুনের বিয়ের খবর ফাঁস হয়ে যায়। পরিবার ক্ষিপ্ত হয়ে ওঠে, তুমি আমাদের না জানিয়ে এই বিয়ে করলে? আমরা কোনোভাবেই মেনে নেব না। গল্প থেমে যায় এক গভীর প্রশ্নে, সত্যিই কি অর্জুন নিজের নীতি রক্ষা করতে পারবে, নাকি পরিবারের চাপে পড়ে হারিয়ে যাবে তার স্বপ্ন আর প্রতিশ্রুতি?